বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসে সুস্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গণিত বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেই আমরা প্রথম ক্লাস শুরু করতেছি এই বিষয়টা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং যারা বিএসসি পাস কোর্সে পড়ে তাদের এই বিষয়টা আছে, এবং বিশেষ করে যারা এনটিআরসি এর অধীনে বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল এবং কলেজের পরীক্ষার প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্ডিনারি ডিফারেনশিয়াল সমীকরণ। তাছাড়া বিভিন্ন চাকরি বাকরির রিলেটেড পরীক্ষায়, বিশেষ করে সরাসরি গণিত লিখিত পরীক্ষায় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনা করে আমাদেরকে অত্যন্ত ভালোভাবে বিষয়টাকে মনোযোগের সহিত যত্ন সহকারে পড়তে হবে। আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাও গুরুত্ব দিয়ে বিষয়টাকে পড়াশোনা করবে। তো যাই হোক, আমরা যেহেতু আজকে বিষয়টার প্রথম ক্লাস, আমরা প্রথম অধ্যায় দিয়ে পড়া শুরু করব। প্রথমেই আমাদের এখানে বলা আছে, দেখো, অধ্যায় 1, সাধারণ আকারের অন্তরক সমীকরণ। বিভিন্ন বিষয়ের অনেক কিছু বিষয় আছে প্রথম দিকে তেমন একটা কোশ্চেন টাচ করে না, কিন্তু আমাদের এই বিষয়ের এটা একবারে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন টাচ করে যে কোনো পরীক্ষায়। তো প্রথমেই এখানে আমরা পড়ব হলো অন্তরক সমীকরণের সংজ্ঞাটা কি। দেখো, তোমরা অনেকেই বলে থাকো স্যার বাংলায় পড়ান, অনেকেই বলো ইংলিশে পড়ান। বেসিক্যালি আমাদের বইগুলা, বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বইগুলা বাংলা ইংরেজি মিক্সেই থাকে। আমিও বাংলা ইংরেজি মিক্স করি পড়ানোর চেষ্টা করি। কারো হয়তো বাংলায় সুবিধা, কারো হয়তো ইংলিশে সুবিধা, তবে আমার পরামর্শ হলো সম্ভব হলে ইংলিশে পড়াই বেটার। আমি দুইটাই বলি, দুই ভাষায় ব্যবহার করি। তাছাড়া ম্যাথমেটিক্সে ল্যাঙ্গুয়েজ খুবই কম, তো আমার পরামর্শ ইংলিশে পড়ার, তারপরেও তোমরা বাংলা পড়তে চাইলে পড়তে পারো। আমি দুইটাই বলবো, দুইভাবে বুঝাবো, সমস্যা নেই। আমরা এখন অন্তরক সমীকরণের ডেফিনিশন নিয়ে কথা বলবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। এখানে একটা কথা বলছে, অন্তরক সংযুক্ত। এক বা একাধিক স্বাধীন চলক, একটাও হইতে পারে, একাধিক হইতে পারে। স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। অ্যান ইকুয়েশন মানে একটা সমীকরণ, ইনভলভিং যেটাতে জড়িত আছে, মানে ওই যে সংযুক্ত ডেরিভেটিভস, মানে অন্তরক বা অন্তরীকরণ অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এক বা একাধিক স্বাধীন চলকের, উইথ রেসপেক্ট টু, কার সাপেক্ষে, রেসপেক্ট টু সাপেক্ষে, কার সাপেক্ষে, ওয়ান অর মোর, ডিপেন্ডেন্ট হলো নির্ভরশীল। তাহলে কি বলছে, অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস, একটা সমীকরণ যেটা সংযুক্ত, কিসের সংযুক্ত, ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক বা একাধিক অধীন চলকের, উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, মানে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে, ইজ কল্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে বলা হয় অন্তরক সমীকরণ। সোজা কথা হলো যে এই টাইপের সমীকরণ, দেখো নিচে তোমরা কতগুলো সমীকরণ দেখতেছো। আমি তার আগে একটা কথা তোমাদেরকে একটু বলি। ধরো এই ডিওয়াই অফ ডিএক্স, এই যে আমরা একটা অন্তরক করলাম, এখানে আমরা এই এক্সকে বলি স্বাধীন, মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে তাকে বলি স্বাধীন, আর এটাকে বলি অধীন। তো স্বাধীনটাই এখানে ইন্ডিপেন্ডেন্ট, আর অধীনটাকে বলি ডিপেন্ডেন্ট, মানে নির্ভরশীল, অধীন বা নির্ভরশীল আর কি, ডিপেন্ডেন্ট।
তাহলে এটা একটা অন্তরজ বা একটা অন্তরক সহগ, কার এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তরক সহগ। এক্স হলো স্বাধীন চলক, ওয়াই হলো তার উপর অধীন চলক। এই টাইপের এই সম্বলিত, এই দেখো ডিওয়াই অফ ডি এক্স, ডি স্কয়ার ওয়াই অফ ডি এক্স স্কয়ার, মানে এখানে একবার এখানে দুইবার, ধরো টি যুক্ত হলে এরকম এই টাইপের, যেমন এখানে আছে একাধিক, এক্স এর স্বাধীন চলক, ওয়াই এখানে এক্স এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে দুইটা স্বাধীন চলকের সাপেক্ষে একটা অধীন চলককে ডিফারেন্সিয়েশন করা হলো। সিমিলারলি এখানে আছে তিনটা চলক, এই টাইপের। এখন আমরা আলোচনা করব হলো সাধারণ অন্তরক সমীকরণের ক্রম, অর্ডার অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। একবার সহজ বিষয়বস্তু, তোমরা অবশ্যই এটা একবার বললে বুঝে ফেলবে আমি আশা করি। তবে পরীক্ষা আসে কিন্তু কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। অর্থাৎ ধরো এই যে একটা অন্তরক সমীকরণ, আমি যেহেতু সহজ বিষয় খাতা লিখে বোঝাচ্ছি না, ক্রিটিক্যাল মোমেন্ট আসলে অবশ্যই আমি খাতা লিখে বুঝাবো। এই যে একটা অন্তরক সমীকরণ, এখানে ডি স্কয়ার ওয়াই অফ ডি এক্স স্কয়ার, এখানে দুইটা ক্রম মানে দুইবার ডিফারেন্সিয়েশন হলো, আর এখানে ডিওয়াই অফ ডি এক্স এখানে একবার ডিফারেন্সিয়েশন হলো। তাহলে এখানে সর্বোচ্চ ক্রম হলো 2। তো কোনো সমীকরণের ক্রম বলতে সর্বোচ্চ ক্রমকেই বোঝায়, সোজা কথা। যতগুলো ক্রম থাকবে তার মধ্যে সর্বোচ্চ ক্রম হলো ওই ডিফারেন্সিয়েশন, ওই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম। তো ইংলিশে লিখছে দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার্ড ডেরিভেটিভ ইনভলভড ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডার অফ হাইয়েস্ট অর্ডার মানে সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন যেটা ইনভলভ ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা একটা অন্তরক সমীকরণের সাথে সম্পর্কযুক্ত, ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। সোজা কথা হলো কোনো ডিফারেন্সিয়েশন, সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণের বা কোনো অন্তরক সমীকরণের যতগুলা ক্রম থাকবে তার মধ্যে সর্বোচ্চ ক্রমটাই হলো ওই ডিফারেন্সিয়েশন সমীকরণের ক্রম। যেমন এই যে সমীকরণ, এখানে এই সমীকরণের যদি বলা হয় এই সমীকরণটার ক্রম কত, যেহেতু এখানে সর্বোচ্চ ক্রম আছে 1 মানে একবার ডিফারেন্সিয়েশন, আমরা বলবো যে এই সমীকরণের ক্রম হলো 1। এখানে একটা বিষয় তোমাদেরকে একটু অবগত করি আমি। ধরো এই যে সমীকরণটা, এখানে কিন্তু পাওয়ার কিউব আছে, দেখছো, কিন্তু এটার মানে কিন্তু 3বার ডিফারেন্সিয়েশন হলো বোঝায় না। সেই জন্য যদি বলো এই সমীকরণের ক্রম কত, তাহলে ক্রম কিন্তু 2, কারণ এখানে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন হলো। এটা দ্বারা বোঝাচ্ছে যে 2বার ডিফারেন্সিয়েশনকে ঘন করা হলো বা কিউব করা হলো, এটার অর্থ কিন্তু এটা। তার মানে ডিফারেন্সিয়েশন এখানে সর্বোচ্চ 2বার, এই জন্য ক্রম হলো 2। এই সমীকরণের কথাই বলি, এখানে 3বার সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন, এখানে 2বার, এখানে একবার, তার মানে এই সমীকরণের ক্রম হলো 3। এখন এটাকে যদি আমরা এই সমীকরণের যেমন ডি স্কয়ার ওয়াই অফ ডি এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস ডি ওয়াই অফ ডি এক্স হোল কিউব, যেমন এখানে এটা কিন্তু একবার ডিফারেন্সিয়েশনকে কিউব করা হলো, এই কথার অর্থ তাহলে এখানে 2বার ডিফারেন্সিয়েশন, কিন্তু এই 3 এখানে কিন্তু সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাও এই 3কে ক্রম বা অর্ডার বলা হবে না, যেহেতু সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন এখানে আছে 2বার, এই জন্য এই সমীকরণেরও ক্রম 2। আশা করি তোমরা ক্রম বা অর্ডার বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব হলো সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত, ডিগ্রি অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিগ্রি অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোনো অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত। মাত্রা বা ঘাত। তো এখানে দেখো লেখা আছে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলা হয় যখন ইহা ভগ্নাংশ বা ঋণাত্মক হইতে মুক্ত থাকে। এটা ইম্পর্টেন্ট কথা। তার মানে মাত্রা ভগ্নাংশ হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না। তাহলে আমরা যদি কোনো সমীকরণের মাত্রা খুঁজতে যাই, প্রথমে আমাদের
সর্বোচ্চ ক্রমটা আগে চিনতে হবে এবং নির্ধারণ করতে হবে। ওই ক্রমের মাত্রা, সর্বোচ্চ ক্রমের মাত্রা যত, ওইটাই ডিফারেন্সিয়েশন সমীকরণের মাত্রা বা ডিগ্রি। দ্য ডিগ্রি অফ হাইয়েস্ট অর্ডার, দেখছো, দ্য ডিগ্রি মানে মাত্রা, দ্য ডিগ্রি মানে নির্দিষ্ট করে বোঝানো হলো যে ওই ডিগ্রিটা বা ওই মাত্রাটা, কোন মাত্রাটা, দ্য হাইয়েস্ট অর্ডার, সর্বোচ্চ ক্রমের ডেরিভেটিভ, সর্বোচ্চ ক্রমের ডিফারেন্সিয়েশন অন্তরজের ইনভলভড ইন এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা সংযুক্ত একটা অন্তরক সমীকরণের, ইজ কল্ড দ্য ডিগ্রি, সেটাকেই বলা হবে ডিগ্রি বা মাত্রা অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওই অন্তরক সমীকরণের। হোয়েন ইট হ্যাজ বিন মেড ফ্রি ফ্রম ফ্র্যাকশন অ্যান্ড নেগেটিভ, যেটা ফ্র্যাকশন হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। যেমন এখানে দেখো, এখানে সর্বোচ্চ, এখানে এই যে সমীকরণের অর্ডার সর্বোচ্চ, এই সমীকরণে যেহেতু সর্বোচ্চ দুইবার ডিফারেন্সিয়েশন গেল, বোঝানো হলো যে এক্সকে টি এর সাপেক্ষে, তাহলে এই টাইপের সমীকরণকে আমরা বলি হলো, এই সমীকরণের আমরা বলবো অর্ডার 2। কিন্তু এখানে কিন্তু পাওয়ার আছে 2, তাও কিন্তু অর্ডার 2 হবে না, কারণ এটা আমরা আগে পড়ে ফেলেছি। তাহলে এখানে অর্ডার 2, কিন্তু এই অর্ডারে ডি স্কয়ার ওয়াই, ডি স্কয়ার এক্স অফ ডিটি স্কয়ার, আমি এই সমীকরণটা একটু খাতায় লিখতেছি, ডি স্কয়ার এক্স অফ ডিটি স্কয়ার, এটা তো তোমার বোঝাচ্ছে যে দুইবার অন্তরীকরণ হলো, অর্থাৎ অর্ডার 2, আর ডিওয়াই অফ ডিএক্স অফ ডিটি, তাহলে এখানে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন হোল স্কয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু ক্রম 2, কিন্তু আমরা এটা যদি মাত্রাটা নির্ণয় করতে চাই বা ডিগ্রিটা নির্ণয় করতে চাই, এটাকে আমরা এইভাবে কল্পনা করব, এইভাবে কল্পনা করতে, পাওয়ারটা ধরো এখানে তো নাই, তো না থাকা মানে পাওয়ার 1 আছে, এখানে না থাকা মানে পাওয়ার 1 আছে, এই জন্য আমরা বলবো এই সমীকরণের অর্ডার ঠিকই তোমার 2, কিন্তু ডিগ্রি যদি বলি, ডিগ্রি হলো 1 বা মাত্রা হলো, ডিগ্রি মানে কিন্তু মাত্রা, আর অর্ডার মানে হলো ক্রম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আরও একটা উদাহরণ দিই, ধর তোমার বই থেকেই যদি আমি দিতে চাই, যেমন এখানে এই সমীকরণের মাত্রা কিন্তু ডিওয়াই অফ ডিএক্স, এই সমীকরণ অর্ডার বা ক্রম হলো 1, কিন্তু এই যে সর্বোচ্চ ক্রমের মাত্রা আছে 2, এই জন্য সমীকরণের মাত্রা হবে 2, এই সমীকরণের মাত্রা হবে 3, অর্ডার কিন্তু 2। আর এই সমীকরণের কথা যদি বলি, যেমন এই যে একটা রুট আছে, এই রুটটাকে কিন্তু আমরা মুক্ত করতে হবে, যেহেতু রুট নিয়ে আমাদের কাজ নাই, এটা হলো উভয়পক্ষে স্কোয়ার করে দিলে স্কোয়ার রুটে কাটা যায়, এই পাশে স্কোয়ার আসছে, তাহলে এখানে সর্বোচ্চ ক্রম হলো ডি স্কোয়ার ওয়াই অফ ডিএক্স স্কোয়ার, দুইবার ডিফারেন্সিয়েশন, সর্বোচ্চ ক্রমের মাত্রা কিন্তু এখানে 1, এই জন্য এটি একটি একমাত্রা অন্তরক সমীকরণ। আশা করি তোমরা দুইটা বিষয় আমি এখন আলোচনা করেছি, অন্তরক সমীকরণের, সাধারণ অন্তরক সমীকরণের ক্রম বা অর্ডার, মাত্রা বা ঘাত বা ডিগ্রি, এই দুইটা বিষয় তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ, ঠিক আছে? তারপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে করার তো সুযোগ আছেই। এবার আসো রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যে সমীকরণে অধীন চলক এবং ইয়ার ডেরিভেটিভ এক মাত্রার হয়। অধীন চলক বলতে আমরা উপরের চলকটাকে বলি, যেমন এখানে দেখো অধীন চলক ওয়াই, তো ওয়াই এর ডেরিভেটিভ এইখানে দেখো, এখানে মাত্রা কিন্তু 1, যেমন এটা ডি স্কয়ার ওয়াই অফ ডিএক্স স্কয়ার, মাত্রা কিন্তু 1, মানে সব হোল স্কয়ার বা হোল কিউব নাই। তো ডেরিভেটিভ, যে সমীকরণে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয়, ডেরিভেটিভ কিন্তু 2 বার 3 বার 4 বার 5 বার, সেটা নিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু তার মাত্রা 1, এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভের গুণফল না থাকে। ধরো এইরকম থাকতে পারবে না, আমি বিষয়টা কীরকম থাকতে পারবে না আগে এটা একটু ক্লিয়ার করি। ধরো এই ডিওয়াই অফ ডিএক্স এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেমন এই যে একটা সমীকরণ লিখলাম, ডিফারেন্সিয়েশন সমীকরণ, এখানের কিন্তু মাত্রা 1, কিন্তু যদি এরকম হয় ডিওয়াই অফ ডিএক্স স্কোয়ার,
প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভটা কিন্তু দুই মাত্রার, এই জন্য এটাকে আমরা রৈখিক বা লিনিয়ার অন্তরক সমীকরণ বলতে পারবো না। এবং শুধু তাই নয়, যদি এরকম থাকে, ধরো মাত্রা ঠিকঠাক আছে, মাত্রা হোল স্কয়ার বা হোল কিউব নাই, কিন্তু এরকম আছে, এই অধীন চলক ওয়াইটাকে কিন্তু আমরা এখানে অধীন চলক বলতেছি, এটা হলো অধীন চলক, এটা হলো তার ডেরিভেটিভ। এরকমও থাকতে পারবে না, এরকম হলেও লিনিয়ার সমীকরণ হবে না। তাহলে কীরকম হইতে হবে? হইতে হবে ধরো আমার এ ডি স্কোয়ার ওয়াই অফ ডি এক্স স্কোয়ার প্লাস 3 dy অফ dx মাইনাস 2y। এখানে অধীন চলক, এখানে কিন্তু মাত্রা কারোই হোল স্কয়ার না, মানে সবার মাত্রা 1। অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ, অধীন চলক মানে y এবং এরকম কোনো গুণফল নাই, কিন্তু এখানে y এবং তার ডেরিভেটিভ, ধরো অধীন চলকটা আমরা যদি y ধরি, y এবং তার ডেরিভেটিভ কিন্তু এখানে কোথাও গুণফল আকারে নাই। অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার, এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভের গুণফল না থাকে, তখন আমরা ওই সমীকরণটাকে বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই হলো আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা। তার সাথে সাথে আরেকটা কথা বলা আছে, সমীকরণ লিনিয়ার মানে রৈখিক, অবশ্য সমীকরণ রৈখিক না হলে উহাকে অরৈখিক বা অযোগাশ্রয়ী অন্তরক সমীকরণ বলা হয়। তাহলে যদি অধীন চলক উহার ডেরিভেটিভ একত্রে থাকে, তাহলে ওই সমীকরণটা হবে অরৈখিক। আবার কোনো সমীকরণের মাত্রা যদি একের অধিক হয়, তাও সেটা অরৈখিক হবে। আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। তাহলে ইংলিশে একটু দেখো, দ্য ইকুয়েশন উইল বি কল্ড লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা সমীকরণকে তখনই রৈখিক বা লিনিয়ার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বলা হবে ইফ ইট অফ ফার্স্ট ডিগ্রি, এটার ডিগ্রি হবে এক বা মাত্রা, ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্ভরশীল চলকের, অ্যান্ড ইটস পার্শিয়াল ডেরিভেটিভ অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে তার পার্শিয়াল ডেরিভেটিভ, তার ওই যে পার্শিয়াল ডেরিভেটিভটা এবং তার গুণফল, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলকের গুণফল, অ্যান্ড ইটস ডেরিভেটিভ মাস্ট বি অ্যাবসেন্ট, এরকম থাকতে পারবে না, মাস্ট বি অ্যাবসেন্ট। ইফ দ্য ইকুয়েশন ইজ নট লিনিয়ার দেন ইট ইজ কল্ড নন লিনিয়ার, মানে অরৈখিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাম্পল অফ দ্য লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর গিভেন ফলোজ, নিচে দেওয়া হলো। যেমন দেখো তোমরা স্ক্রিনে দেখতেছো, এখানে 4টা উদাহরণ আছে তোমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে এমন কোথাও তুমি পাইবা না যে মাত্রা, এগুলো কিন্তু তোমরা যারা ভুল করতে পারো, এই যে কিউব, এগুলো এটা কিন্তু মাত্রা নয়, এগুলো হলো অর্ডার বা ক্রম। এখানে কোথাও কিন্তু মাত্রা একের অধিক নেই, এবং অধীন চলক এবং ইয়ার গুণফল নাই। দেখো কোথাও কিন্তু এখানে ওয়াই গুণফল নাই, এখানে এক্স পাশে গুণ আকারে আছে। কিন্তু প্রক্ষান্তরে দেখো আরও 4টা ইকুয়েশন এখানে, এই দেখো এখানে তোমার ডি স্কোয়ার ওয়াই অফ ডি এক্স স্কোয়ার, এখানে বলছে যে অধীন চলক ইয়ার ডেরিভেটিভের গুণফল না থাকে, তাহলে এই যে তোমার এখানে মাত্রা দেখো 2, এখানে মাত্রা হলো কত 2, এখানে দেখো অধীন চলক আবার ইয়ার ডেরিভেটিভের গুণফল, দেখছো অধীন চলক এবং ইহার ডেরিভেটিভের গুণফল। এখানে যেমন দেখো, আমি আবার একটু বলতেছি, এখানে বলছে যে সমীকরণ অধীন চলক ইয়ার ডেরিভেটিভ এক মাত্রা, অধীন চলকটাও পাওয়ার তোমার স্কোয়ার হইতে পারবে না, মানে ওয়াই এর পাওয়ারও স্কোয়ার কিউব হইতে পারবে না, এখানে কিন্তু কোথাও নাই। কিন্তু এখানে দেখো এই যে অধীন চলকটা স্কোয়ার, এখানে তোমার অধীন চলকটা হোল টু দি পাওয়ার 5, এই জন্য এক এক কারণে, যেমন এটা এই যে অধীন চলক স্কোয়ার থাকার কারণে এটা অরৈখিক নন লিনিয়ার হয়েছে, এখানে অধীন চলক এবং তার ডেরিভেটিভ একত্র থাকার কারণে নন লিনিয়ার হলো, এখানে তোমার ডেরিভেটিভের মাত্রা 2 হওয়ার কারণে নন লিনিয়ার হলো, এখানে অধীন চলকের পাওয়ার 5 হওয়ার কারণে নন লিনিয়ার হলো। আশা করি রৈখিক এবং অরৈখিক অর্থাৎ লিনিয়ার এবং নন লিনিয়ার
ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আমি আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ একটা টপিকস, অন্তরক সমীকরণের সমাধান। অন্তরক সমীকরণের সমাধান ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট স্টুডেন্ট লাইফে ছিল এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং সাবজেক্টটা অত্যন্ত সহজ সুন্দর, তোমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই সাবজেক্টটা তোমাদের উপরের দিকে বিভিন্ন সাবজেক্টে বুঝতে অনেক সহায়ক হিসাবে কাজ করবে, এবং তোমাদের বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যাই হোক, অন্তরক সমীকরণের সমাধান, সলিউশন অফ এ ডিফারেন্সিয়েশন ইকুয়াল সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি কোনো সংজ্ঞায়িত এবং অন্তরীকরণযোগ্য ফাংশন দ্বারা কোনো অন্তরক সমীকরণ সিদ্ধ হয়, তবে ওই ফাংশনটিকে ওই অন্তরক সমীকরণের সমাধান বলা হয়। আচ্ছা, এই কথাটা তোমাদের কাছে একটু হিজিবিজি লাগতে পারে। ধরো আমরা যখন নর্মালি একটা সমীকরণকে সমাধান করি, তাহলে যেমন আমরা স্বাভাবিক একটা সমীকরণের কথা বলি, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আমরা যদি এখানে সমাধান করি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তো এখানে আমরা এক্স প্লাস 3 একটা উৎপাদক, এক্স প্লাস 2 একটা উৎপাদক, এক্স ইকুয়াল টু আমরা পাই -2, -3। নর্মালি আমরা এই যে তার সমাধান পাইলাম -2 -3, তখন এই মানটা যদি আমরা এখানে বসাই -2 স্কোয়ার প্লাস 5 ইন্টু -2 প্লাস 6, তাহলে 2 দুগুণে 4 প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 6, 6 6 10 বিয়োগ 10 সমান 0। তার মানে কি এই সমীকরণের সমাধান এই সমীকরণকে সিদ্ধ করে। তাই এখন আমরা কাজ করব কি নিয়ে, একটা ধরো এই একটা ডিফারেন্সিয়েশন সমীকরণ dy অফ dx ইকুয়াল টু 2x। তো এই সমীকরণকে আমরা যদি সমাধান বাহির করি, যে সমাধান এই সমীকরণকে আবার সিদ্ধ করতে হবে, মানে কোনো সমীকরণে সেটা যেই টাইপের সমীকরণ হোক, তার সমাধান যদি তাকে সিদ্ধ না করে, তাহলে সেই সমীকরণের এটা সঠিক সমাধান নয়। এই কথাটা বলছে এখানে, দেখো যেমন dy অফ dx ইকুয়াল টু 2x অন্তরক সমীকরণ y ইকুয়াল টু x স্কয়ার বা y ইকুয়াল টু x স্কয়ার প্লাস c দ্বারা সিদ্ধ হয়, সুতরাং y ইকুয়াল টু x স্কয়ার বা y ইকুয়াল টু x স্কয়ার প্লাস c সমীকরণটির একটি সমাধান। আচ্ছা, তার মানে আমরা সমাধান কিভাবে বাইর করে সেটা আমরা আস্তে আস্তে শিখব। তবে এখানে যেটা আমাদের মনে রাখতে হবে, মানে সংজ্ঞাটা যেটা দিল, ইফ এনি ডিফারেনশিয়াল ইকুয়েশন বি স্যাটিসফাইড বাই এনি ডিফাইন্ড অ্যান্ড ডিফারেন্সিয়েবল ফাংশন দেন দ্য ফাংশন ইজ, তাহলে ফাংশনটাকে কিন্তু বলা হচ্ছে সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওই ডিফারেন্সিয়াল, যেমন এটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান বলা হয় ওই সমীকরণটাকে, ওই ফাংশনটাকে। ঠিক আছে, প্রকাশ্য আকারের সমাধান, যদি x এবং y চলক কোনো অন্তরক সমীকরণের সমাধান ইকুয়াল টু f(x) আকারে ফাংশন হয়, তবে ওই আকারের সমাধানকে প্রকাশ্য আকারের সমাধান বলা হয়। অর্থাৎ এই আমরা যদি এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ওই যে ক্যালকুলাস 2তে শিখছিলাম, সেই বিষয়ে এখানে বলছে, যেমন ডি স্কয়ার y অফ dx স্কয়ার ইকুয়াল টু 6x অন্তরক সমীকরণের y ইকুয়াল টু কীভাবে সমাধান আসবে সেটা আমরা আস্তে আস্তে শিখব। y ইকুয়াল টু x কিউব প্লাস ax প্লাস b একটি প্রকাশ্য আকারের সমাধান, যেখানে a ও b ধ্রুবক। অপ্রকাশ্য আকারের সমাধান, যদি x এবং y চলকের কোনো অন্তরক সমীকরণ সমাধান ফাংশন অফ x হয়, অর্থাৎ পৃথক করা না যায় x y কে আকার হয়, তবে ইহাকে অপ্রকাশ্য আকারের সমাধান বলে। যেহেতু এগুলো আমাদের জন্য অত গুরুত্ব না, আমি একটু স্কিপ করলাম। তো এবার আসো আমরা জেনারেল অর কমপ্লিট সলিউশন কাকে বলে, সাধারণ বা সম্পূর্ণ সমাধান। সাধারণ বা সম্পূর্ণ সমাধান, যদি n ক্রমের, n বলতে আসলে বোঝাচ্ছে যে n এর মান 1 হলে 1 ক্রম, 2 হলে 2 ক্রম, 3 হলে 3 ক্রম। যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধান n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, ওই সমাধানকে ওই অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বলে। আমরা এগুলা সমাধানটা কিভাবে নির্ণয় হয় বা এগুলো কিভাবে আসছে সেটা আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, ইফ দ্য সলিউশন অফ any nth order differential equation contains an arbitrary constant, n সংখ্যক, আরবিটারি মানে ইচ্ছাধীন আর কি, এই শব্দটা কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করব সামনের দিকে। আরবিটারি কনস্ট্যান্ট, দেন দ্য সলিউশন ইজ কল্ড জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন ওই সমাধানটাকে ওই ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান বলে। যেমন dy অফ dx ইকুয়াল টু y অন্তরক সমীকরণের y ইকুয়াল টু a
EX একটি সাধারণ সমাধান যেখানে ইচ্ছাধীন ধ্রুবক। এই সাধারণ সমাধানটা এটা কিভাবে আসছে সেটা কিন্তু আমরা আরো পরে জানবো। আপাতত আমাদের ধৈর্য ধরে শুধু সংজ্ঞাটা মনে রাখতে হবে কি, যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক থাকে সমাধানে যদি, আচ্ছা বিষয়টা হলো ধরো এই যে এখানে কিন্তু মাত্রা n ক্রমের বা ক্রম dy of dx একবার ডিফারেন্সিয়েশন এর সমাধান করার সময় একটা ইচ্ছামূলক আরবিটারি ধ্রুবক আসছে, কিন্তু এই রকম সমীকরণকে বলা হয় সাধারণ বা সম্পূর্ণ সমাধান। ঠিক আছে, তাহলে এখানে স্কোয়ার থাকলে এখানে দুইটা আসবে, তো কিভাবে আসবে সেটা আমরা শিখবো ধীরে ধীরে। এবার যদি এই ধ্রুবকের মানটা আমরা বের করে নিতে পারি, এই ধ্রুবকের মানটা আবার বাইর করার জন্য আমাদের অঙ্কে কিছু নিয়ম কানুন দিয়ে দিবে, তখন আবার ওই সমাধানটাকে আমরা বলবো বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান, পার্টিকুলার সলিউশন। কোনো অন্তরক সমীকরণের সাধারণ সমাধানের ইচ্ছামূলক ধ্রুবক সমূহ নির্দিষ্ট মান প্রদানে প্রাপ্ত সমাধানকে ওই অন্তরক সমীকরণের বিশেষ সমাধান বলে। মানে আমরা যদি ওই ধ্রুবকের মানটা বের করে নিতে পারি, আমাদের অঙ্ক যখন করব তখন আমরা এগুলো বুঝবো, যখন নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আমরা ধ্রুবকের মান বাইর করতে পারবো তখন ওই সমাধানকে আমরা বলবো পার্টিকুলার সলিউশন বা নির্দিষ্ট সমাধান। দ্য সলিউশন ইজ অবটেইনড ফর দ্য ডেফিনিট ভ্যালুস টু দ্য আরবিটারি কনস্ট্যান্ট। মানে ওই যে আরবিটারি ইচ্ছাধীন ধ্রুবকে যদি আমরা নির্দিষ্ট মান বাইর করতে পারি, অফ জেনারেল সলিউশন ইজ কল্ড পার্টিকুলার সলিউশন, যেটাকে বলা হবে বিশেষ বা নির্দিষ্ট সমাধান অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন dy of dx ইকুয়াল টু y, অন্তরক সমীকরণ y ইকুয়াল টু e টু দি পাওয়ার x একটি বিশেষ সমাধান। আশা করি বিষয়টা তোমরা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছো। বিস্তারিত অঙ্ক করে আমরা বুঝবো। সর্বশেষ আমাদের যে বেসিক টপিকস আমরা আলোচনা করতেছি, আমরা পরের পর্বে ইনশাল্লাহ সমস্যাবলী মানে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এক পর্বে আমরা সেটা শেষ করার চেষ্টা করব। তো আমাদের এই পর্বে আর সর্বশেষ একটা ডেফিনেশন, ব্যতিক্রমধর্মী সমাধান। কোনো অন্তরক সমীকরণের সাধারণ বা বিশেষ সমাধান ব্যতীত সাধারণ সমাধান বা বিশেষ সমাধান, সাধারণ সমাধান কোনটা, ওই যে যদি যত সংখ্যক ক্রম সমীকরণের ক্রম যত হবে, যদি সলিউশনে অত সংখ্যক নির্দিষ্ট যে কোনো ধ্রুবক থাকে তাহলে সাধারণ, আর বিশেষ হলে ধ্রুবকের মান জানা থাকলে বিশেষ সমাধান। তো সাধারণ বা বিশেষ সমাধান ব্যতীত অন্য কোনো সমাধান বিদ্যমান থাকিলে উহাকে ওই অন্তরক সমীকরণের ব্যতিক্রমধর্মী সমাধান বলা হয়। এটা অন্য চ্যাপ্টারে আলোচনার বিষয়। তাহলে এখানে হবে ইফ, এটা ইট লেখা, ইফ এনি আদার সলিউশন অ্যাকসেপ্ট মানে ব্যতীত জেনারেল আর পার্টিকুলার সলিউশন, জেনারেল এবং পার্টিকুলার সলিউশন ব্যতীত যদি অন্য কোনো সলিউশন থাকে অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সিস্ট বিদ্যমান থাকে, দেন ইটস কল সিঙ্গুলার সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ও তখন ওটাকে বলা হবে তোমার ব্যতিক্রমধর্মী বা সিঙ্গুলার সলিউশন। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, এত অন্তরক সমীকরণের y = 0 একটি ব্যতিক্রমধর্মী সমাধান। বিস্তারিত আমরা ব্যতিক্রমধর্মী সমাধানের অধ্যায় হলো অন্য অধ্যায়, তো আমরা ধীরে ধীরে সবে শিখব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা মনোযোগের সহিত ক্লাসগুলো দেখবে, তারপরে প্রশ্ন থাকলে আমাকে করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনি কি গণিত নিয়ে পড়াশোনা করেন? সঠিকভাবে ধন্যবাদ।